আজকের এই বিশ্লেষণে সরাসরি মূল বিষয়ে চলে যাচ্ছি। রবার্ট গ্রিনের বিখ্যাত দ্য 48 লজ অফ পাওয়ার বইয়ের একটি অত্যন্ত নির্মম কিন্তু ভীষণ দরকারি কৌশল নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের চারপাশের এই চরম প্রতিযোগিতার যুগে শুধু ভালো কাজ করাই কি সবসময় যথেষ্ট? মোটেও না। এর জন্য জানতে হয় একদম নিখুঁত কিছু রণনীতি। আর এই রণনীতির অন্যতম মূল ভিত্তি হচ্ছে বইটির পঞ্চম সূত্র। সূত্রটি হল, সম্মানের উপর অনেক কিছু নির্ভর করে, জীবন দিয়ে হলেও এটি রক্ষা করুন। শুনলে মনে হতে পারে এ আর এমন কি কথা, কিন্তু সত্যি বলতে এটি মোটেও কোনো সাধারণ মোটিভেশনাল বুলি নয়, বরং ক্ষমতার একেবারে আসল চাবিকাঠি। প্রথম পর্ব, দ্য কর্নারস্টোন অফ পাওয়ার বা ক্ষমতার ভিত্তিপ্রস্তর। আসলে রেপুটেশন বা সম্মান জিনিসটা ঠিক কী? অনেকেই হয়তো ভাবেন নিজের ভাবমূর্তি নিয়ে সারাক্ষণ চিন্তাভাবনা করাটা বোধহয় এক ধরনের অহংকার বা নার্সিসিজম। কিন্তু না, বাস্তব দুনিয়ায় এটি হলো আমাদের চারপাশের এক অদৃশ্য কিন্তু প্রচণ্ড শক্তিশালী ফোর্স ফিল্ড বা বর্ম। আমরা মুখ খোলার আগে এই বর্মটি আমাদের হয়ে লড়াই করে আর প্রতিপক্ষকে মানসিকভাবে একদম পরাস্ত করে দেয়। সবচেয়ে বড় কথা হলো, সম্মানই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। যে কোনো পেশাগত জায়গায় একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি ঠিক কতটা জরুরি তা বলে শেষ করা যাবে না। এটি একই সাথে চারপাশের যে কোনো আক্রমণ থেকে বাঁচায়, আবার অন্যের উপর প্রভাব বিস্তারেও ভীষণভাবে সাহায্য করে। আক্ষরিক অর্থেই এটি একটি অফেন্সিভ এবং ডিফেন্সিভ হাতিয়ার। দ্বিতীয় পর্ব, দ্য স্লিপিং ড্রাগনস ব্লাফ। এই সূত্রটি জীবন মরণ সংকটে কিভাবে জাদুকরী কাজ করে তা বুঝতে চলুন একটু ইতিহাসে ফিরে যাই। বইটিতে চীনের ওয়ার অফ দ্য থ্রি কিংডমসের একটি দারুণ উদাহরণ দেওয়া আছে। চুকো লিয়াং নামের এক সেনাপতি, যাকে সবাই স্লিপিং ড্রাগন বলে চিনত, তিনি একটি ছোট শহরে মাত্র ১০০ জন সৈন্য নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হুট করে খবর এলো বিপক্ষ দলের সেনাপতি সিমাইয়াং এক বিশাল সেনাবাহিনী নিয়ে ঠিক ওই শহরের দিকেই ধেয়ে আসছেন। এই অবস্থায় যে কেউ ভয় পেয়ে যাবে, তাই না? চুকোলিয়াং বুঝতে পারলেন যুদ্ধ করে জেতা আক্ষরিক অর্থেই অসম্ভব। তাই তিনি এক অদ্ভুত এবং আপাত দৃষ্টিতে আত্মঘাতী কৌশল বেছে নিলেন। তিনি নিজের ওই সামান্য কয়েকটা সৈন্যকেও শহরের বাইরে লুকিয়ে ফেললেন। এরপর শহরের মূল ফটকগুলো একদম হাঁ করে খুলে দিলেন, আর নিজে শহরের দেয়ালের উপর ধূপ জ্বালিয়ে অত্যন্ত শান্ত মেজাজে বসে বাঁশি বাজাতে শুরু করলেন, যেন কিছুই হয়নি, কোনো চিন্তাই নেই। এরপর যা ঘটল তা শুনলে অবাক হতে হয়। বিশাল বাহিনীর সেনাপতি সিমাইয়াং যখন শহরের কাছে এসে চুকোলিয়াংকে অত শান্তভাবে বসে বাঁশি বাজাতে দেখলেন, তিনি রীতিমতো ঘাবড়ে গেলেন। কোনো কিছু না ভেবেই তিনি সাথে সাথে তার বিশাল বাহিনীকে পিছু হটার নির্দেশ দিলেন। আশ্চর্য বিষয় হল, একটি তীরও কিন্তু ছোড়া হয়নি। এর কারণ ছিল চুকোলিয়াংয়ের রেপুটেশন। তিনি এতটাই চতুর ছিলেন যে কোনো ফাঁদ ছড়া তিনি এক পাও এগোতেন না। বিপক্ষ সেনাপতি ভাবলেন নির্ঘাত শহরের ভেতরে বড় কোনো ধ্বংসাত্মক ফাঁদ পাতা আছে। এটাই হলো একটি নিখুঁত রেপুটেশনের সত্যিকারের শক্তি। তৃতীয় পর্ব, দ্য ডেঞ্জার অফ ডিফেন্সিভনেস। এবার প্রাচীনকালের যুদ্ধক্ষেত্র থেকে সোজা আজকের আধুনিক কর্পোরেট বোর্ডরুমে ফিরে আসা যাক। এখনকার লড়াই তো আর তলোয়ার দিয়ে হয় না, হয় গুজব আর নোংরা রাজনীতির বিরুদ্ধে। যখন কেউ মিথ্যে ছড়ায় বা কাজের সমালোচনা করে, তখন স্বাভাবিক প্রবৃত্তি কি হয়? আমরা সাথে সাথে বিশাল বড় ইমেল লিখে বা সবার কাছে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি। কিন্তু সত্যি বলতে এটি একটি মারাত্মক ভুল পদক্ষেপ। একটু খেয়াল করে দেখবেন, নিজেকে ডিফেন্ড বা রক্ষা করতে গেলে সবসময় কেমন যেন অপরাধী, উদ্বিগ্ন আর দুর্বল মনে হয়। যখনই কেউ কোনো কিছু লম্বা ব্যাখ্যা দেয়, তখনই গুজবের আগুনে উল্টো ঘি পড়ে যায়। অন্যদিকে সরাসরি সে গুজবের উৎসের দিকে আঙুল তুললে তা অনেক বেশি অবিচল, প্রভাবশালী এবং মানসিকভাবে শক্তিশালী একটি অবস্থান তৈরি করে। চতুর্থ পর্ব, অ্যাট্যাকিং দ্য সোর্স। প্রফেশনাল ইমেজের ওপর কোনো আক্রমণ আসলে কিভাবে বুদ্ধিমত্তার সাথে সেটা সামলাতে হবে, এবার সেটাই দেখা যাক। কর্পোরেট দুনিয়ায় স্ট্র্যাটেজিস্টদের একটা সুবর্ণ নিয়ম আছে, নেভার আর্গিউ উইথ দ্য লাই, আর্গিউ উইথ দ্য মোটিভ। অর্থাৎ মিথ্যার সাথে কখনোই তর্কে জড়ানো যাবে না, বরং যে ওই মিথ্যাটি ছড়াচ্ছে তার গোপন উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলতে হবে। কারণ একজন বুদ্ধিমান এবং শক্তিশালী মানুষ কখনোই ব্যাখ্যার মাধ্যমে কোনো গুজবকে বৈধতা দেন না। এই ধরনের পরিস্থিতি সামলাতে ৩টি দারুণ ট্যাকটিক্যাল বা সুনির্দিষ্ট কৌশল ব্যবহার করা যেতে পারে: দ্য কনসার্নড ফ্রেম, দ্য টাইমিং কোয়েশ্চেন এবং দ্য ডিসমিসাল।
এই স্ক্রিপ্টগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন এগুলো ব্যবহার করলেই আক্রমণের স্পটলাইট পুরোপুরি ঘুরে দিয়ে আক্রমণকারীর ওপরই পড়ে। প্রথম কৌশলটি হল দ্য কনসার্নড ফ্রেম। এখানে মূলত একটা ভুয়া সমবেদনা বা সিম্প্যাথি দেখানো হয়। কেউ গুজব ছড়ালে খুব শান্তভাবে বলা যেতে পারে, আমি আসলে ওকে নিয়ে একটু চিন্তিত, ইদানিং ও অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যাস, এই একটা কথা দিয়ে আক্রমণকারীকে মানসিকভাবে অস্থির প্রমাণ করে দেয়া যায়। ফলে তার ছড়ানো গুজবের আর কোনো বিশ্বাসযোগ্যতাই থাকে না। দ্বিতীয় কৌশলটি হল দ্য টাইমিং কোয়েশ্চেন। এক্ষেত্রে একদম ঠান্ডা মাথায় প্রশ্ন তোলা যায়, ঠিক এই সময়ে প্রমোশন বা বড় প্রজেক্টের আগে সে কেন এই কথা তুলছে? ব্যাপারটা খুব অদ্ভুত। এর পেছনে আসলে তার কী স্বার্থ থাকতে পারে? একবার ভাবুন তো, এই প্রশ্নটি শোনার পর আশপাশের মানুষজন কি আর গুজবের দিকে মন দেবে? মোটেও না, উল্টো তারা গুজব রটনাকারীর লুকানো উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করবে। তৃতীয় কৌশলটি হল দ্য ডিসমিসাল বা শেফ উড়িয়ে দেওয়া। কেউ উল্টোপাল্টা কথা বললে হালকা হেসে বলা যায়, ওহ, সে তো একটু ড্রামা করতে ভালোবাসে। যাই হোক, চলুন কাজে ফিরে যাই। এই সামান্য হাসি আর সাথে সাথে কাজের প্রসঙ্গ টেনে আনাটা প্রমাণ করে যে নিজের প্রতি আত্মবিশ্বাস এতটাই মজবুত যে আক্রমণকারীর কথা সির্ফ একটা তুচ্ছ বিষয় ছাড়া আর কিছুই নয়। পঞ্চম এবং শেষ পর্ব, ইয়োর বিগেস্ট ওয়েপন। চলুন এবার পুরো বিষয়টা একটু সামারি করা যাক, যাতে এই ধারণাগুলোকে দীর্ঘমেয়াদে কেরিয়ার সুরক্ষিত করার কাজে লাগানো যায়। আজকের এই নির্মম প্রতিযোগিতার যুগে কিভাবে রেপুটেশন ম্যানেজ করা হচ্ছে? কাজের জায়গায় বা অফিসে একজন মানুষের বর্তমান ভাবমূর্তি আসলে ঠিক কেমন হওয়া উচিত? বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবা প্রয়োজন। অফিসে এমন অনেকেই আছেন যারা শুধু একজন রিলায়েবল ওয়ার্কহর্স বা নির্ভরযোগ্য কর্মী হিসেবে পরিচিত। এদেরকে সবাই শুধু কাজের সব বোঝা ধরিয়ে দেয়। অন্যদিকে কেউ কেউ হন একজন ফর্মিডেবল প্লেয়ার বা তীক্ষ্ণ খেলোয়াড়, যাকে সবাই সম্মান করতে এবং সমীহ করে চলতে বাধ্য হয়। এখন আমরা কোন দলে পড়ব সেটা কিন্তু নির্ভর করে পুরোপুরি আমাদের নিজস্ব কৌশলের ওপর। একদম শেষ যে শিক্ষাটি মাথায় গেঁথে নিতে হবে তা হল, যত্ন করে তৈরি করা এবং কড়া পাহারায় রাখা একটি শক্তিশালী রেপুটেশন হল আমাদের সবচেয়ে বড় ফোর্স ফিল্ড। যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় এটি অদৃশ্য সেনাপতির মতো আমাদের হয়ে যুদ্ধগুলো লড়ে দেয়। ছোটখাটো বিষয় নিয়ে তখন আর আমাদের অযথা লড়তে হয় না। শেষ করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাচ্ছি। বলা হয়ে থাকে যে একজন মানুষের রেপুটেশন সে কোনো রুমে প্রবেশ করার ঠিক 5 মিনিট আগেই সেখানে পৌঁছে যায়। একবার ভেবে দেখুন তো, সেই রেপুটেশনটি ঠিক এই মুহূর্তে আমাদের সম্পর্কে ওই রুমের ভেতরে কি বলছে? এই ভাবনাটি হয়তো আমাদের নিজেদের গল্পটাকে আরও সুনিপুণভাবে সাজাতে সাহায্য করবে। আজকের বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।